আছে? বৌমা, বৌমা, জি মা। কত বেলা হয়েছে, তোমার খবর আছে? কখন রান্না করবে আর খাবে কখন? মানুষজন কি না খেয়ে থাকবে নাকি? এই তো মা, অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে। তোমার বাবা মাকে জন্মের পরই তো খেয়েছো, আর তোমার ভাই তো কোনো কাজ কামই শেখাতে পারেনি, ঝুলাই দিয়েছে আমাদের ঘাড়ে। অকর্মা মেয়ে কোথাকার, কোনো কাজ জানে না, কিছু জানে না। মা একটু ধৈর্য ধরেন, হয়ে যাবে। আর সকাল থেকে তো আমি একটার পর একটা কাজ করছি, বসে তো আর নাই। কথার দিকে সলো আনা, কথার ধার কি? কাজে থাকুক আর না থাকুক, অলস একটা মেয়েকে আমার সহজ সরল ছেলেটার ঘাড়ে চাপাই দিল। ইস, কত জায়গা থেকে ছেলেটার আমার ভালো ভালো বিয়ে এসেছিল, কেন যে দিলাম না, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। মা কি বলতে চান সরাসরি বলেন। আর আপনার খাবার 30 মিনিটের মধ্যে পেলেই তো হলো। 30 মিনিট ঠিক তো? 30 মিনিটের মধ্যে যদি খাবার না আসে তাহলে দেখো কি করতে হয়। আমার ভাই যে কেন না দেখে শুনে এরকম লোভী পরিবারে আমার বিয়ে দিল। আরে তুমি, আরে ছাড়ো, বাবা মা দুইজনেই বাড়িতে আছে। না, ছাড়বো না। আরে ছাড়ো, দুজনকে এভাবে একসাথে দেখলে তারপর আমাদের খবর আছে। যে যায় দেখে দেখো। এই তোমার এই ভেজা চলে না, তোমাকে একবার সেই লাগছে জানো। আচ্ছা হয়েছে, এবার ছাড়ো। এভাবে হা করে তাকিয়ে আছো কেন? মনে হচ্ছে বউকে কোনোদিন দেখোইনি। বিশেষ করে এই ভেজা চলে তোমাকে দেখতে অসম্ভব সুন্দর লাগে। এই কি হয়েছে তোমার? আরে তেমন কিছু না, কয়েকদিন থেকে হাত পা খুব কাঁপছে আর মাথা খুব গুলোচ্ছে, আর বমি বমি ভাবও পাচ্ছে। তোমাকে কত করে বলেছি তুমি একটু কাজ কম করবে, আর তুমি যদি কাজ করতে নাও পারো মাকে বলবে, মা তোমাকে সহযোগিতা করবে। মা তো আমার সাথেই কাজ করে। আরে মা কি কাজ করে সেটা তো আমি জানি, সব ধকল তো তোমার উপরেই যায়। যাই হোক, আজ বিকালে তোমাকে নিয়ে আমি ডাক্তারের কাছে যাব। আচ্ছা ঠিক আছে, আমি মাকে বলছি, মা যদি অনুমতি দেন তাহলে আমি তৈরি থাকবো। আমি এত কিছু বুঝি না, আর তোমার এই শরীর নিয়ে তোমাকে আমি এত কাজ করতে দিব না। আর মাকেও বুঝতে হবে তুমিও একটা মানুষ। হয়েছে হয়েছে, মা কি আমার খেয়াল রাখে না? রাখে তো, তুমি একটু বেশি বেশিই বলো। আচ্ছা চলো, হাত মুখ ধুয়ে নাও, আমি তোমাকে খেতে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। ভাবি, আপনারে দেখা না আমার খুব কষ্ট হয়, কারণ ওই যে আপনার ছেলের বৌমা যেটা আপনাদের তো খুব জ্বালা যন্ত্রণা করে। আর বলেন না ভাই, খুব কষ্টে আছে। কষ্টে তো থাকবেন, এটা তো আমি জানি। আমার বোমা আছে না, সেরকম বোমা, লক্ষ্মী বোমা আমার, কত আদর যত্ন আমাদেরকে যে করে তার বলার কোনো ভাষা নেই। আর ওই যে আমার ছেলের শ্বশুর বাড়ি থেকে যৌতুকের অনেক কিছু আমারে দিছে, ছেলেরে কড়াই গন্ডা একবারে সোনা দানা দিয়ে ভরাইয়া দিছে, সাইকেল, মোটর সাইকেল, টিভি, ফ্রিজ, আর কি কমু ভাবি। কিন্তু আপনারে তো সে অনুযায়ী কিছুই নাই। কি বলবো ভাই, কপাল পোড়া আমাদের। কপাল আপনাদের খারাপ।
খাতাটা একটু বন্ধ করে নি, হ্যাঁ? আচ্ছা। শোনো, আমি বাবা হব না, কি যে খুশি লাগছে বুঝছো? ও আচ্ছা, তাই বুঝি। তো এই খুশিতে তুমি আমাকে কি উপহার দিবা? তুমি যা চাও। সত্যি? এক সত্যি না, 3 সত্যি। তোমার কাছ থেকে কি নিব? আচ্ছা ঠিক আছে, পরে বলবো। কিন্তু তুমি আজকে আমাকে শুধু শোনো, তুমি যে কি দেখে ওই বাড়িতে আমার ছেলেটাকে ডুয়ালে বুঝতে পারলাম না কিছু। কেন, কি হলো আবার? সব তো ঠিকই আছে। কি ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, কাজ কাম তো কিচ্ছু পারে না। তারপরে ওই যে সম্মান, আমার ছেলের সম্মান আছে ওদের বাসায়? কোনো সম্মান নাই, কিছু নাই, কিছু দেয়ও নি, দেয়া থুয়া জানেই না ওরা। আর কাজ কাম, মেয়ে তো কিচ্ছু পারে না, কাজের গোড়া গোল্লা। শুধু পছন্দ করে মেয়েটা কি যে দেখে নিয়ে আসছো আমি বুঝতেই পারলাম না। তোমার বয়স হয়ে গেল, কিন্তু তোমার কোনো লোভ লালসা গেল না। বৌমারা গরিব হতে পারে, তাদের মন মানসিকতা অনেক অনেক বড়। তাছাড়া আমার বৌমা লাখে একটা। আমার চোখ আছে বুঝলাম, তাই আমি দেখতে পাই। তোমার চোখ আছে, দেখার মতো চোখ আছে তোমার, সেজন্য তুমি কিচ্ছু দেখতে পাও। শোনো, আমাদের ওই যে মালা ভাই আছে না, মালা ভাইয়ের ভাবি, যে ভাবিদের ছেলের যে বিয়ে দিল না কিছুদিন আগে, ওই বউ এত লক্ষ্মী বউ একটা, সব কাজ কাম নিজের হাতে করে, ভাবিকে তো কিছু করতেই দেয় না। আর তারপরে বিয়ের সময় গোটা ঘর সাজিয়ে দিয়েছে, ফ্রিজ দিয়েছে, টিভি দিয়েছে, ছেলেকে বাইক দিয়েছে, আরো কত কিছু দিয়েছে। আর ছেলের বউ নিজের হাতে সোনার চেন গড়িয়ে দিয়েছে ভাবিকে আর ভাইকে। তোমার বেটার বউ কি দিয়েছে? কচু না? সবই দেখা আছে, ওই সবই শোনা যায়, বুঝলে? কাজ করতে করতে জীবন চলে যায়, মুখে বড় বড় বলি। বাদ দাও, বৌমা এসব শুনলে দুঃখ পাবে। ওই তো বৌমারা চলে এসেছে। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম। কি বৌমা, বড় খুশি খুশি লাগছে? কোনো খুশির খবর আছে নাকি মা? মা আমি আসছি, বাবা আসছি। ডাক্তারের কাছে যাবে নাম করে, ঘুরে আসলে মনে হয়। মা, তুমি যে কখন কি বলো। তুমি থামো তো। কি রে বাবা, বৌমাকে খুব খুশি খুশি লাগছে, কোনো খবর টবর আছে নাকি? বাবা, তুমি দাদা হতে চলেছো, মা তুমিও দাদি হতে চলেছো। সে তো খুব বড় খুশির খবর। হ্যাঁ ও, শুনছো? আমি দাদা হব, তুমি দাদি হবে। হ্যাঁ, জানো আমার যে কি আনন্দ লাগছে আজ, তোমাকে বলে বোঝাতে পারবো না। এত খুশি হওয়ার কি আছে? বাচ্চাটা আর কিছুদিন পর নিলেই পারতো। আমি একটু আসি। দেখো নাজমা, তোমাকে স্পষ্ট বলে দিচ্ছি, আমার বৌমাকে দিয়ে কোনো রকম ভারী কাজকর্ম করাবে না, বুঝলে? বোমার গর্ভে আমার বংশের প্রদীপ আসছে। ঢং দেখে আর পাচ্ছি না। বিয়ের 30 বছর হয়ে গেল, একে কোনো পরিবর্তন করাতে পারলাম না। ফজল ভাই। হ্যাঁ ভাই বলেন। একটা খুশি খবর আছে। কি খুশির খবর ভাই? আমার বোন আছে না, জি নুসরাত, জি, ও তো মা হতে চলেছে। সে তো খুশির খবর। তুমি মামা হয়ে গেলে, তার সাথে আমিও মামা হয়ে গেলাম। কতদিন হলো বোনটার সাথে দেখা নেই, তাই চিন্তা ভাবনা নিয়েছি আগামীকাল পটল তুলে বিক্রি করে আপনি আর আমি আমার বোনটাকে দেখে আসবো। হ্যাঁ যাবো, আমরা দুই ভাই একসাথে বেরিয়ে আসবো। জানেন ফজল ভাই, বাবা মা মারা যাওয়ার পর বোনটাকে আমি খুব কষ্ট করে মানুষ করেছি। আমি কষ্ট করেছি, কিন্তু বোনকে কোনোদিন কষ্ট পেতে দিইনি। বোন জামাইকেও কিছু দিতে পারেনি,
আমার ইচ্ছা কোনো কিছু ক্ষতি করে হলেও এবার বোনকে আর বোন জামাইকে একটা কিছু দিব। কেমন হবে বলেন তো? খুব ভালো হবে, তারা যেন সুখে শান্তিতে থাকে। ওদের সুখে আমাদের সুখ। ও ছাড়া আমার আর কে আছে? তুমি খুব কষ্ট করে তোমার বোনকে বিয়ে দিয়েছো, মানে একবারে ভোরে যে চলে আসবেন। পটল বিক্রি করে আমরা যেন দুপুরের আগে আমার বোনের বাড়ি যাইতে পারি। তোমাদের দুই ভাই বোনের মিল দেখে আমাকে খুব ভালো লাগে। সকাল সকালে পটল তুলে আমরা বাজার বিক্রি করে চলে যাব। আচ্ছা ঠিক আছে। নিলয়, হ্যাঁ নিলয়, কি হলো মা? বউকে এত মাথায় তুলে রাখিস না। মা, তুমি নুসরাতে কি খারাপ দেখেছো? আর তাছাড়া নুসরাতের গর্ভে তো এখন তোমার বংশের প্রতি, তোমার তো খুশি হওয়ার কথা। কি খারাপ দেখলাম এখন বুঝবি না, ওইটা পরে বুঝবি। পরে আর মাথা থেকে নামাতে পারবি না, বুঝলি? আর এই সময় তোকে কে বাচ্চা নিতে বলবো? 1 বছর পর নিলেই তো পারতি। আর তোর বউয়ের তো লক্ষণ ভালো না, সংসার টিকে কি টিকে না তারই ঠিক নাই। মা, আমার জানা মতে নুসরাত তো তোমাকে খুব সম্মান করে, শ্রদ্ধা করে, বাবাকেও শ্রদ্ধা করে, সম্মান করে। আমি তো দেখি না ওর মধ্যে কোনো খারাপ আচরণ ব্যবহার। সে না হয় বুঝলাম, তুই তোর বউকে বল বাপের বাড়ি থেকে অন্তত কিছু না কিছু তো নিয়ে আসুস, তাও আমি পাড়া প্রতিবেশীকে কিছু দেখাতে পারি, বলতে পারি। মা, তুমি আমাকে যৌতুক নিতে বলছো? তুমি কি জানো না যৌতুক নেওয়া দেওয়া দুইটাই যে অপরাধ? আমি তো তোকে যৌতুক নিতে বলছি না। ওই যে তোর চাচার ছেলে, ওই তো কিছুদিন আগে বিয়ে হলো ছেলে, ওর ঘর সাজিয়ে দিয়েছে, ফ্রিজ দিয়েছে, ছেলেকে একটা বাইক দিয়েছে, মেয়ে সাজিয়ে দিয়েছে, সেই তুলনাতে তোকে কিছুই দেয়নি। আমি তো আর যৌতুক চাচ্ছি না, উপহার স্বরূপ কিছু না কিছুকে দিবে, তাও আমি মানুষকে কিছু বলতে পারি যে আমার ছেলেকে কিছু দিয়েছে। একটা বাইক দিলে তাও তো ভালো লাগে, আমার ছেলেই তো চড়বে, মানুষকে তো বলতে পারবো। দেখো মা, নুসরাতের গর্ভে এখন আমার সন্তান, আর আমি এখন নুসরাতকে মানসিক চাপ দিতে পারবো না। আর তাছাড়া আমার সুখে তো তোমার সুখ, আর আমি তো সুখে আছি। তুমি এসব মন শিখে মুছে ফেলো না মা। তুই তাহলে আমার কোনো কথাই শুনবি না? মা, আমার বউ আসার পর থেকে তুমি কিন্তু আমার বউকে দুই চোখে দেখতে পারো না। ও, বউ পেয়ে এখন মায়ের কথা ভুলে গেলি না? আমার কাজ আছে, আমি গেলাম। হায় রে, এ কেমন ছেলে পয়দা করলাম আমি! বউ পেয়ে দেখছি আমার কথা ভুলেই গেল। তাহলে নাজিম ভাই এখানে আছে, পেস্কিটা একটু ভালোভাবে লাগাইয়া দিই। আমার তো ওই আঠা লাগাই নাই কাজ। ঠিক আছে, আসি। আরে সালাম আলাইকুম। আরে মালা ভাই যে, ওয়ালাইকুম সালাম। তা কেমন আছেন? ভালো আছি, কিন্তু আপনি তো ভালো নাই। কেন? কি জন্য আপনি জানেন না? না তো। ওই যে আপনার বৌমা, আহ, আপনার বৌমা আপনারে ভালোবাসে না, আপনার ওয়াইফেরও ভালোবাসে না, জ্বালা যন্ত্রণা করে, ঠিকভাবে তো খাওয়ান দাওয়ানো দেয় না, আবার কাজ কামও করে না, শুইয়া শুইয়া থাকে খালি। আর আমার বৌমা লক্ষ্মী বৌমা, এত সুন্দর বৌমা আমি যে পাইছি ভাইজান, তার বলার মতো না। আল্লাহ আমার একটা বৌমাই দিছে, একবারে লক্ষ্মী বৌমা। আবার যৌতুকের অনেক কিছু দিছে, আর আপনারা তো কিছু দেয় নাই। মালা ভাই, আমি আমার ছেলেরে বলেছি যৌতুক নিয়ে আমি আমার ছেলের বিয়ে দেবো না, তাই যৌতুক নিয়ে নি। আর বৌমার কথা বলছেন, আমার বৌমা খুব ভালো, খুব ভালো। এখন তো কইবেনি, ভালো না কই আর বুদ্ধি আছে? নাইলে কেমন দেখেন না, শত কষ্টের মুখে একটু হাসি। কেডা কইছে আপনার এসব কথা? কে কইবে আবার? আমি তো দেখতেই আছি, আমি তো অনর্গল দেখি। না ভাইজান, আপনি কথাটা ঠিক বলেননি। আমার ভাতিজির সঙ্গে যদি বিয়েটা আপনি দিতেন, মোটর সাইকেল আবার একটা মাইকও দিতাম, খাট তোষক বালিশ তো আছেই, সোনা দাদা তো এটা বলার মতো আর না, কিন্তু সেটাও আপনি করলেন না।
এমন একটা হাহাকার ঘরে মেয়ের সঙ্গে বিয়ে দিলেন, বিয়ার বাড়িতে তো যাবেন, সেও উপায় নাই, যে দাঁড়ানোর মতো কোনো জায়গা নেই। আচ্ছা হয়েছে, হইল আর কি। আচ্ছা আমি সব বুঝতে পারছি আপনি কি বলতে চাচ্ছেন। চলেন দুই ভাই মিলে একটু চা খেয়ে আসি। চল। আচ্ছা চলেন। আর আপনি না বললেও ওই ভাবি সাহেব আমাকে সব বলেছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ সামান্য কয়টা খড়ি তাই তুলতে পারছে না। বাপের বাড়ি থেকে কোনো কাজ শিখে আসে, কাজের বেলায় তো লবণ মশলা। আর এদিকে এত বড় একটা পেট নিয়ে বসে থাকলো, ভবিষ্যৎটা তো চিন্তা করলো না। বাচ্চাটা নিয়ে কি হবে? হ্যাঁ, এসে তো বসে বসে সেই আমার স্বামীর ঘরে বসে খাবে। এখন খাচ্ছে তাতে লজ্জা হচ্ছে না? আবার একটা বাচ্চা নিয়েও খেতে হবে। ধুর, আমি কিছু বললে তো সব আমার দোষ। এ নিল, শোন, কেমন আছিস তুই? আমি ভালো আছি। কি খবর তোদের? এই তো, শেষ পর্যন্ত তোর বউ সম্পর্কে এইরকম কথা শুনতে হলো। এই কি শুনতে হলো বল একটু শুনি। তুই যে কি দেখে বিয়ে করলি রে, আমার মাথায় ধরে না। বউ তো শ্বশুর শাশুড়িকে সম্মান করে না, আবার শুনছি নাকি এদিক ওদিকে ইটিস পিটিস করছে। এই এই তোরা যদি আমার বউ সম্পর্কে আর একটা বাজে কথা বলিস, তো তোদের সাথে সম্পর্কটা আমি শেষ করে দেবো। সত্য কথা বললে সবারই গা জ্বলে। আমার মতন মরদ হলে না, ওই বউ কবে বিদায় করে দিতাম। তোদের কপাল ভালো, তোরা আমার বন্ধু। তোদের জায়গায় যদি আজকে অন্য কেউ থাকতো, তাহলে এতক্ষণ মেডিকেলে থাকতো। যে তো বউ, তাকে নিয়ে আবার বড়াই। আমার কার সাথে বিয়ে লেগেছে জানিস? এক বাপের এক বিটি, কোটিপতি রে। বিয়ে করলে দেখে নিস। এ পিন্টু, এর সাথে কথা বলা আর কথা না বলা একই কথা। চল। কোথায় যাবি? যা তো যা। এই বন্ধু, তোর চল সম্পর্কে চল। আমার জানা আছে, দেখা আছে, যা আর তোর বউ সম্পর্কে একটু জানিস, তোর বউ কি করে বেড়াই। যা যা, কোথায় যাবি? যা তো যা। আচ্ছা বন্ধু, চল। এ বাবা নিলয়, কেমন আছো? হ্যাঁ কাকা, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি তো ভালোই আছি বাবাজি, কিন্তু তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি ভালো নেই বাবাজি। চাচা, আপনি যেমনটা ভাবছেন ঠিক তেমনটা না। আমার মায়ের কাছ থেকে আমি সবই শুনলাম। শ্বশুর বাড়ি থেকে তো কিচ্ছুই পাওনি। তো আমার ভাতিজিকে যদি তুমি বিয়েটা করতে বাবাজি, তাহলে কিন্তু অনেক কিছু পাইতে। তাছাড়া শুনলাম তোমার বউ তোমার বাবা মাকেও সম্মান করে না। ছাড়া আমার বৌমা খুব লক্ষ্মী, আর যৌতুক যা পেয়েছে তার বলার মতো না বাবাজি, বুঝলে? এই খাট, শোকেস, টিভি, আলমারি, ড্রেসিং টেবিল, আবার কত কি, সাইকেল, মোটর সাইকেল, হাত ঘড়ি, ওয়াল ঘড়ি, আবার ওই যে ওয়ালে বড় টিভি থাকে না, ছবি দেখা যায়, ওগুলা দিয়েছে বাবাজি। আরো কত কি যে দিয়েছে, আরো তো দিতেই আছে, দিতেই আছে, দিতেই আছে। আপনার বৌমা আপনাকে খুব সম্মান করে, তাই না? আপনার বৌমা যে আপনার গায়ে হাত তুলে, এটা তো এলাকার মানুষ জানে। আর আপনার বৌমা আপনার নিজের হাত দিয়ে যে টয়লেটের পানি পর্যন্ত নিয়ে আসায়, এটাও আমি জানি। আপনিই তো আমার মা বাবাকে ভাঙিয়েছেন। আমার সংসারে যত অশান্তির মূল আপনি। আপনাকে শেষবারের মতো বলে দিলাম, আপনি কখনোই আর আমার বাড়ি আশেপাশে যাবেন না, কারণ আপনার জন্য আজকে আমার এই সংসারে দ্বন্দ্ব লেগেই আছে একের পর এক। আজকে যদি আপনি চাচা না হতেন, তাহলে আপনাকে বুঝিয়ে দিতাম। ঠিক আছে, ঠিক আছে। দাঁড়া, এই যে এত কাজ, এগুলো কে করবে? হ্যাঁ,
এগুলা কে করবে? সব কি আমি করবো? হ্যাঁ, তোর বাপ মা কি আমাকে চাকরি নিয়ে রেখেছে নাকি এই বাড়ি? আমার শরীরটা খুব খারাপ, আমার খুব কষ্ট হচ্ছে। আজকের কাজগুলো যদি আপনি একটু কষ্ট করে করে নিতেন খুব ভালো হতো। পায়ের উপর পা তুলে সারাদিন শুধু শুয়ে থাকা না, আর অসুস্থ। তাই না? ধর এই ওষুধ, এই ওষুধটা এখনই খাবি। এটা কিসের ওষুধ মা? এত তোকে জানতে হবে না, আমি দিয়েছি, তুই এক্ষুনি আমার সামনে খাবি। কিন্তু মা, ডাক্তার তো প্রেসক্রিপশন ছাড়া ওষুধ খেতে মানা করেছে। দে, আমি খাওয়াচ্ছি। ডাক্তার পরে দেখছি। নে ধর, হাঁকর কর, হাঁকর। না না মা, আরে হাঁকর। আমি ওষুধ খাবো না মা। কি হবে? মা, নুসরাত, তুমি এই কাজ করতে পারলে? হুগো, তুমি বিশ্বাস করো, আমি মাকে ইচ্ছা করে ফেলিনি। মা আমাকে জোর করে। তুই আমার চোখকে অবিশ্বাস করাচ্ছিস? আমার কথা তো তুই বিশ্বাস করবি না। আজকে তো তোর চোখের সামনে হলো, দেখলি না কেমন করে আমাকে মারলো। শোনো, তোমার মা মিথ্যে কথা বলছে। তোমার মা জোর করে আমার বাচ্চা নষ্ট করতে চেয়েছে। ও আল্লাহ, তুমি এই মিথ্যার বিচার করো আল্লাহ। তুমি তো সব জানো। এসব তোমার মায়ের মিথ্যে অভিনয়, মিথ্যে কান্না। উনি মিথ্যে কথা বলছে, তুমি আমাকে একবার বিশ্বাস করো। শোন বাবা, আজকে তোকে একটা সিদ্ধান্ত নিতেই হবে। হয় ও থাকবে, নাহলে আমি থাকবো। যে কোনো একজন এই বাড়িতে থাকবে। অনেক সহ্য করেছি, আর না। তুই এক্ষুনি আমার মায়ের পা ধরে ক্ষমা চা। এলাকার মানুষের কাছ থেকে আমি অনেক কথা শুনেছি, আমি কখনো কারো কথা বিশ্বাস করিনি, সব সহ্য করছি। আজকে নিজের চোখে দেখলাম তুই আমার মাকে মেরেছিস। আমি আর আজ সহ্য করতে পারছি না। তোকে 1 তালাক 2 তালাক। বেরো তুই আমার চোখের সামনে, এখনো বেরো। ওগো, আমি তোমার 2 পায়ে পড়ে অনুরোধ করছি, তুমি আর এইসব কথা বলো না। আমার গর্ভে তোমার সন্তান। আমার বাড়ি থেকে বের হো। তাকাচ্ছিস কেন? যা। যাক, ছেলের ঘাড় থেকে এতদিনে বিপদটা নামাতে পেরেছি। জামাল ভাই, তাড়াতাড়ি বেরিয়ে আসেন, সর্বনাশ হয়ে গেছে। ভাই কি হয়েছে? নুসরাত, কি হয়েছে বোন? ভাইয়া, ওরা আমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। কেন? তুমি ওদেরকে যৌতুকের কোনো কিছু দিতে পারোনি, ওদের চাহিদা মতো তুমি তাদের চাহিদা পূরণ করতে পারোনি, এর জন্য আমাকে সবসময় নির্যাতন করো। ওদের এত বড় সাহস আমার বোনের গায়ে হাত তুলে যৌতুকের জন্য? আমি আগে জানতাম না তোর শ্বশুর বাড়ির লোকজন এত লোভী, তাদের মনের মধ্যে এত লোভ, এত হিংসা। আমি যদি জানতাম কখনোই নিলয়ের সাথে তোর বিয়ে দিতাম না। ওরা আমার এই গর্ভের সন্তানকেও নষ্ট করতে চেয়েছিল। আমি আর ওই বাড়িতে ফিরে যাব না ভাইয়া, আমি তোমার এখানেই থাকবো। তোকে যারা এই অবস্থায় মারতে পারে তারা মানুষ না, তারা পশু। বাবা মাকে হারিয়ে তোকে যখন মানুষ করতে পেরেছি, তোর গর্ভের সন্তানকেও আমি মানুষ করতে পারবো রে বোন। ফজর ভাই, আমার বোনকে বাড়িতে নিয়ে এসে আপনি আমার অনেক উপকার করলেন। আচ্ছা যান ভাই, আপনার সাথে দেখা হবে। আমি বোনকে সামনে আপনার সাথে দেখা করছি। আচ্ছা ঠিক আছে ভাই, আমি চলে গেলাম। বোন রে, তোর চোখের জল যারা ঝরিয়েছে তাদের আমি কাউকে ছাড়বো না। তুই জানিস না তোর চোখের জল পড়লে আমার ভিতরটা খাকা করে রে বোন। তোকে যারা আঘাত করেছে সে আঘাত তোকে করেনি, সে আঘাত আমাকে করেছে। আমার ইচ্ছা ছিল আমি কিছু ক্ষতি করে হলেও তোর শ্বশুর বাড়িতে কিছু দিব, কিন্তু তার আগেই আমার বোনকে এই অবস্থায় যারা মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে তাদের সাথে সম্পর্ক আমি আর রাখতে চাচ্ছি না রে বোন। চল, আমি ওদের সবাইকে 14 শিখের ভাত খাওয়ানোর পর শান্ত হব। চল, তুই মন খারাপ করিস না বোন, চল। দোস্ত, কি অবস্থা? সরি রে, আমি খুব বড় অন্যায় করে ফেলেছি। আবার কি হলো তোর? একবার তো কথা বললি, আবার কি কথা নিয়ে আসছিস? তুই আমাকে পারলে ক্ষমা করে দিস। তোর বউ সম্পর্কে আজকে আবার কি বলবি? তোদের দুঃখে আমার বউটা পর্যন্ত আজ তালাক দিয়ে দিয়েছি আমি। আর কি শুনছিস? আর কি বলার আছে আমার বউ সম্পর্কে?
বল কি বলবি বল। তুই আমাকে পারলে ক্ষমা করে দিস। তোর বউ সম্পর্কে জেনে বুঝে না বুঝে অনেক ফালতু কথা বলেছি। এখন আর কিছু করার নাই রে বন্ধু। তোর বউ অনেক ভালো মানুষ রে। তুই চাইলে তোর বউকে ফেরত নিয়ে আসতে পারিস। আর তোর জন্য খুশির খবর আছে জানিস, গর্ভবতী বউ কোনো সময় তালাক হয় না। তুই ভাবিকে ফিরিয়ে নিয়ে আয়। ভাবির মতো এত ভালো মানুষ কেউ হয় না, বুঝছিস? তোর ভাবিকে যেদিন আমি তালাক দিছি তারপর থেকে আমি এখন আর ভালো নাই। আর আমি এখন কিভাবে তাকে নিয়ে আসবো বল? আমার মা বাবা মেনে নিবে না। সব সময় মা বাবার সাথে দ্বন্দ্ব লেগেই থাকে। বউ তোর বেটা, তুই সংসার করবি, তোর বউকে নিয়ে তুই সংসার করবি। চাচা চাচি একটু কি ম্যাটার আসে? তুই ভাবিকে ফেরত নিয়ে আয়, চাচা চাচিকে আমি বোঝাবো। আমার বউটা যে ফুলের মতো পবিত্র সেটা আমিও জানি। কি রে বাবা, এখানে বসে আছিস কেন? সে দুপুর পার হয়ে গেল, চল ঘরে চল, খাবি চল। না মা, আমার কোনো ক্ষুধা নেই। বাবা তুই খাবি না ঠিক আছে, খাস না, কিন্তু এই গোয়াল ঘরে বসে আছিস কেন? চল বাবা চল, ঘরে চল। আমাকে ওই বাড়িতে যেতে বলছো? না, আমি কখনোই যাব না। ওই বাড়ি আমার জন্য দুজকখানা হয়ে গেছে। আমাকে নিরিবিলিতে থাকতে দাও, আমি এই গরু গোয়ালেই থাকবো। বাবা বৌমা বিষয়ে না তোর সাথে আমার একটা কথা ছিল। আমি তোমার মুখ থেকে বউ সম্পর্কে কিছু শুনতে চাই না। আর যদি বেশি বাড়াবাড়ি করো আমি নিজে নিজেকে শেষ করে দেবো একেবারে। আগে আমার কথাটা তো শোন, আমি কি বলছি। আমি যে এখানে বসে আছি এটাও কি তোমার সহ্য হচ্ছে না? থাকো তোমার বাড়ি ঘর নিয়ে। যাস না বাবা, রাগ করে যাস না। তুই আমার একটাই ছেলে, যাস না বাবা, বাড়িতে আয়। আমি যে কি ভুল করলাম, বৌমাকে বাড়ি থেকে তাড়িয়ে নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম। শোনো, কি হয়েছে বলো? তোমাকে একটা কথা বলি। কি হয়েছে? ছেলেটা যে আমার খাওয়া দাওয়া সব বন্ধ করে দিল, কি করব? আসলে একটা কথা বলি তোমাকে, সেদিন না বৌমার কোনো দোষ ছিল না। সেদিন তো বৌমা আমাকে মারেনি, আমি সব মিথ্যা কথা বলেছিলাম। সি নাজমা, তুমি এত নোংরা কাজ করতে পারলে? তুমি পরের কথা শুনে একটা ফুলের মতো পবিত্র মেয়েকে এইভাবে বাড়ি থেকে তাড়িয়ে দিতে তুমি পারলে? এই মেয়েটা যদি তোমার হতো, পারতে? পারতে নাজমা? বাড়ি থেকে এভাবে তাড়িয়ে দিতে পারতে? ওগো তুমি আমাকে ক্ষমা করে দাও। কি করব, আমি আসলে লোভে পড়ে গেছিলাম, মানুষের কথা শুনে ভুল করে ফেলেছি। জানি আমি ক্ষমার অযোগ্য, তাও তাও আমাকে ক্ষমা করে দাও না। আর বৌমাকে একটু দেখো না বাড়িতে কিভাবে আনা যায়। কোন মুখ নিয়ে আমি তাদের কাছে যাব? হ্যাঁ, তুমি বলো, কি জবাব আমি তাদের কাছে দেব? বলতে পারো? তোমার ছেলে, তোমার কথা শুনেই তো মেয়েটাকে এভাবে বাড়ি থেকে তাড়িয়েছে। আমার ছেলেটা নীরবে ডুকরে ডুকরে কাঁদছে, আমি তো বুঝতে পারছি। আমি তো ওর বাবা। হ্যাঁ, আবার জানছে নাকি সে কোথায় যে নিষে ভাঙও করছে। নিলয়কে যে আমি বুঝিয়ে বলবো, ছেলেটা তো আমার কোনো কথা শুনতেই চাচ্ছে না। বউয়ের কথা উঠলে ওখান থেকে চলে যাচ্ছে। কি করব বলো, ভুল তো করেই ফেলেছি। তুমি একটু বুঝিয়ে বলো নিলয়কে, তুমি বুঝালে বুঝবে। আসলে আমি তো মা, ভুল করে ফেলেছি, না হয় আর ভুল করব না, আর অশান্তিও করব না। একটু বৌমাকে যেন বুঝিয়ে নিয়ে আসে বাড়িতে। শুধরালে নাজমা, তুমি শুধরালে, কিন্তু সব কিছু শেষ হয়ে যাওয়ার পর কি করবো বলো? কি করবো আমি? হাজার হোক তুমি তো আমার বউ। চলো দেখা যায় কি করা যায়। বাবা নিলয়, হ্যাঁ বাবা। এদিকে আয় তো বাবা। কি হলো বাবা?
আমি বুঝতে পারছি তোর মনটা খুব খারাপ, আর মন খারাপ হয় স্বাভাবিক। সত্য কথা বলতে গেলে কি, বোমার কোনো দোষ নেই, সব দোষ তোর মায়ের। তাই তোর মাও অনেক অনেক অনুতপ্ত, লজ্জায় তোর কাছে ক্ষমা চাইতে আসতে পারছে না রে বাবা। কি বলছো বাবা? হ্যাঁ বাবা, বোমার এতে কোনো দোষ নেই। তোর মা বোমার পেটের বাচ্চাটা নষ্ট করতে চেয়েছিল, তোর মা আমাকে সবই বলেছে। বোমা তোর মায়ের গায়ে হাত তোলেন, তাই বলে কি বাবা, চল বুঝিয়ে সুঝিয়ে বোমাকে ফেরত নিয়ে আসি। তাছাড়া বৌমার গর্ভে আছে আমার বংশের প্রদীপ। আমি জানতাম নুসরাত এমনটা করতে পারে না। সবাই আমাকে ভুলভাল বোঝালো, চাপাচাপি করলো, আমিও না বুঝে নুসরাতকে তাড়িয়ে দিলাম। জানি না সে এখন কোথায় আছে, কি অবস্থাতে আছে। তোরা যা অন্যায় করেছিস, আমি যদি বাড়িতে থাকতাম এত বড় অন্যায় আমি করতে দিতাম না। চল বোমাকে ফিরিয়ে নিয়ে আসি। বোমা ফিরে এলে আমার অন্ধকার ঘর আলোয় ভরে যাবে রে বাবা। বাবা তুমি বলো, নুসরাত কি কখনো মাকে ক্ষমা করতে পারবে? বাবা নিলয়, সত্যি কথা বলতে কি, বোমা সত্যি ভালো মনের মানুষ। হ্যাঁ, তার ভাইও খুব ভালো। আমার মনে হয় আমি গেলে আমাকে খালি হাতে ফিরাবে না। তাছাড়া সত্যি তোর মা বোমার কাছে দোষ করেছে। বোমাকে যদি আমি বলি তাকে ক্ষমা করে দেবে। বাবা বলো। চলো আজকে যাব, আজকে যে নুসরাতকে নিয়ে বাসায় চলে হ্যাঁ। আসবো। নুসরাত, হ্যাঁ ভাইয়া। আমি একটু কোর্টে যাচ্ছি। হ্যাঁ, কোর্টে গিয়ে শ্বশুর শাশুড়ি নিলয় তিনজনের নামে যৌতুক নিরোধ আইনের 3 ধারায় মামলা করব, আর নারী নির্যাতনের মামলা করব। তুই কি বলছিস? ভাইয়া, এসব ঝামেলা করার আর কোনো দরকার নেই। যা হওয়ার তা তো হয়েই গেছে। আমি আর চাই না এসব ঝামেলার মধ্যে নিজেকে জড়াতে। কি বলছিস এসব তুই? ভাইয়া, এতে তো আসলে নিলয়ের কোনো দোষ নাই। আর তুমি মামলা করলে তার তো সাজা হবে, আর আমি চাই না যে সে শাস্তি পাক, কারণ এসবের মাঝে তার কোনোই দোষ ছিল না। দোষ ছিল না? নিলয় তো তোকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আর তাছাড়া তোর শাশুড়ির যে অন্যায়টা করেছে, তোর গর্ভের সন্তান নষ্ট করতে চেয়েছে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। ওদের একটা শিক্ষা দিতেই হবে। থাক ভাইয়া, এসব বাদ দাও, এসব করে কোনো লাভ নেই। আচ্ছা ঠিক আছে, তুই যখন চাচ্ছিস না তখন করছি না, আমি একটু মরে যাচ্ছি। হ্যাঁ, তুই কিছু খাবি বল। হ্যাঁ ভাইয়া, আসার সময় আমার জন্য কিছু ফলমূল নিয়ে আসবে, আমার খেতে খুব ইচ্ছা করছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম। ভালো আছি? ভালো। আপনারা? বাবা জামাল, একটা ভুল বোঝাবুঝির কারণেই এই ঘটনাটা হয়ে গেছে। আর বিশ্বাস করো, আমি যদি বাড়িতে থাকতাম এই ঘটনাটা ঘটতো না, আমার বোমাও এখানে আসতো না। নুসরাত, মা আমার, আমি ভুল করে ফেলেছি মা, আমাকে মাফ করে দে। মানুষের কথা শুনে আমি আসলে, আমার মাথা ঠিক ছিল না বাবা, আমি ভুল করে ফেলেছি মা, আমাকে মাফ করে দে মা। আমি যদি তোর মা হতাম তাহলে আমাকে মাফ করতি না? বল মা, মাফ করতি না? নুসরাত, তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমার প্রতি আমি অনেক জুলুম অত্যাচার করেছি। তুমি আসার পর থেকে আমি মোটেও ভালো নেই। বিশ্বাস কর মা, তুই বাড়ি থেকে চলে আসার পর ছেলেটা আমার এক দণ্ড শান্তিতে নাই। আর ঘর ঘর তো ভুলেই গেছে, নাওয়া খাওয়া সব ছেড়ে দিয়েছে ছেলেটা আমার। ঘরে যায় না, সারাদিন বাইরে এদিক ওদিকে বসে থাকে। নুসরাত, আমি তোমাকে কাগজ কলমে তালাক দিইনি। আর তুমিও তো গর্ভবতী। আমি শুনেছি গর্ভবতী অবস্থায় কখনোই তালাক কার্যকারী হয় না। আমি জানতাম তুমি আমাকে কখনো তালাক দিতে পারবে না। বাবা, আমি ওদের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। আমি আমার মেয়েকে
নিয়ে যাব। ওর গর্ভে আমার বংশের প্রদীপ আছে, আমি আমার ঘরে নিয়ে যেতে চাই। বলো, তুমি এবারের মতো ক্ষমা করে দাও। আপনাদের অনেক আগেই ক্ষমা করে দিয়েছি, আপনারা ক্ষমা চেয়ে আমাকে ছোট করে দেবেন। আপনাদের মেয়ে আপনারা তো নিয়েই যাবেন। আসলে এটা আপনাদের দোষ নয়, দোষ হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা। আজ যদি সমাজ ব্যবস্থা ভালো হতো, যৌতুক প্রথা এই সমাজ থেকে উঠে যেত, কিছু হোক না হোক অসহায় যে নারীগুলো আছে বাংলার ঘরে ঘরে, এই নারীগুলো কিছু না হলেও একটু হলেও এখান থেকে মুক্তি পেত। ওরা দুজন একটু কথা বলুক, আমরা সামনের দিকে একটু আসি। চল। নিলয়, কথা বলো তোমরা। আসছি, যা বাবা। তুমি বিশ্বাস করো, তুমি আসার পর থেকে আমি ভালো নেই। তুমি কিভাবে পারলে এভাবে আমাকে ছেড়ে থাকতে? আমিও তো তোমাকে ছেড়ে থাকতে পারছিলাম না, প্রতিনিয়ত তোমার কথাই আমার কাছে মনে পড়ছিল, কিন্তু আমি তার ইচ্ছা করে আসিনি। বলো, চলো, যা হয়েছে এগুলো মন থেকে মুছে দাও। চলো। আপনারা গর্ভবতী অবস্থায় কখনোই কোনো মেয়েকে নির্যাতন করবেন না, যৌতুকের জন্য মানসিক চাপ দিবেন না। আর অবশ্যই মনে রাখবেন, গর্ভবতী অবস্থায় বউকে তালাক প্রদান করা যায় না। তালাক প্রদান করলেও তাহা আইনত কার্যকর হয় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশেই থাকবেন।